আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হঠাৎ করে আজকে বৃষ্টির দিনে একটু বেরোলাম অফিসের উদ্দেশ্যে। এখন সকাল সকাল ঢাকার যে আবহাওয়াটা, এটা আসলে অনেকটাই সুন্দর। শুরুতেই আজকের ডেটটা একটু বলে দিই। আজকে হলো 5ই অক্টোবর 2024, 20ই আশ্বিন মাসের আজকে 20 দিন, 1431 বঙ্গাব্দ। আর হিজরি যদি ধরা হয়, হিজরির আজকে 30শে রবিউল আউয়াল 1446। তো এই হলো আজকের ডেট প্রসঙ্গে একটা কথা মনে আসলো, সেটা হলো যে বাংলার যেই বর্ষপঞ্জি, এটা আসলে মূলত শুরু হয় 594 বা 93, আবার শোনা যায় যে 622 খ্রিস্টাব্দ। তো আসলে এটা শুরু করেন রাজা শশাঙ্ক, অনেকেই বলে মুঘল সম্রাট আকবর। তাদের হাত ধরে আসলে বাংলা সালের গণনা শুরু। তো যাই হোক, এখন আশ্বিন মাস চলে বাংলার। আর গ্রামের একটা প্রবাদ আছে যে আশ্বিন গা করে শিন, অর্থাৎ আশ্বিন মাস মানেই হলো শীতের যে একটা পূর্বাভাস, এটা কিন্তু আপনাকে জানান দিবে। আপনি যদি এখন গ্রামে যান, দেখবেন যে ভোর রাতে হালকা শীত অনুভূত হবে। কাঁথা গায়ে দিতেও হতে পারে, আবার নাও হতে পারে। অনেকের আবার কাঁথা গায়ে দিলে সেটাই বেটার হয়। আর এটা হওয়ার কারণ হলো শীতের আগমনী বার্তা। আর এখন চলতেছে শরৎকাল। তো বর্ষা শেষ, এরপরও ঢাকায় বর্ষার এখনও একটা আমেজ রয়ে গেছে। কারণ আজকে ঢাকায় প্রায় 3-4 দিন হলো একটানা বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। তো বর্ষাকাল যদিও শেষ, কিন্তু মৌসুমি বায়ুর যে একটা প্রভাব একেবারে চলে যাচ্ছে। এই সুযোগে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি ঝরায় চলে যাচ্ছে। আর হঠাৎ করেই মনে হলো, সেটা হলো যে বাংলাদেশের যে 6 ঋতু, এই 6 ঋতুর মধ্যে এখন চলতেছে হচ্ছে শরৎকাল। শরৎকালের পর হচ্ছে হেমন্তকাল, তারপরে আছে হলো শীতকাল। দেখছেন কেমনে নামে, ও খেয়ালই করেন এই যে গাড়ি আছে। তো শীতকালের আগে হেমন্তকাল চলে আসে। হেমন্তকাল চলে আসার অর্থই হলো আপনার শীতের একটা পূর্বাভাস নিয়ে চলে আসে। তো ঢাকায় কিন্তু কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে হালকা হালকা শীত রাতের বেলায়, তারপরে যথেষ্ট গরম। একদিন বৃষ্টি তো আরেকদিন রোদ, এমনটাই চলতেছে ঢাকায়। তবে সর্বশেষ আজকে 3 দিন যাবৎ বৃষ্টি, 2 দিন রোদ হওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়েছে। আর শরৎকালের আরেকটা বৈশিষ্ট্য হলো কাশ থাকবে। আপনারা দেখতেছেন চারদিকে শুধু ফেসবুকে কাশ ফুলের পোস্ট, সবাই কাশ ফুল দেখতে যাচ্ছে, গিয়ে পোস্ট করতেছে। এমনটাই আর কি হচ্ছে। উত্তরা দিয়া বাড়ি, দেন ব্যারাইট, এইসব জায়গাগুলোতে কাশ বেশি হয়। তো এইগুলো জায়গায় মানুষ যাচ্ছে আর ছবি পোস্ট করতেছে। কালকে আমি যখন আসি তখন বৃষ্টি হচ্ছিল না, তখন হালকা মনে হচ্ছিল যে হালকা হালকা বৃষ্টি, মানে কুয়াশার মতো বৃষ্টি। এখন আশ্বিন মাস জন্যই দেখা যাচ্ছে যে আপনার সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন দেখা যাবে যে শিশির। আপনি গ্রামে যদি এখন থাকেন, বৃষ্টির দিন ছাড়া সকালবেলা উঠবেন, দেখবেন যে ঘাসের ডগায় শিশির জমে আসে।
এটার কারণ হলো যে শীতের একটা আগমনী বার্তা যারা জানানো দিচ্ছে। আর এই যে ঢাকার যে সকালের যে একটা ভিউ, আমি জানি না ক্যামেরা কেমন দেখাচ্ছে, কারণ হালকা বৃষ্টি হচ্ছে। আমি একটু লেন্সটা পরিষ্কার করে নেই। তো ঢাকার যে সকালের পরিবেশটা, এটা আসলে 90% মানুষই মিস করে, কারণ এটার যৌতুকতাও আছে। কারণ দেখা যাচ্ছে ঢাকায় ব্যস্ততা বেশি, যার কারণে সবাই লেট নাইট ঘুমায়। আর লেট নাইট ঘুমালে এই 6টার দিকে ওঠা, 6টা, সোয়া 6টা, এই টাইমে ওঠাটা আসলে খুব সবার জন্য টাফ। কারণ মানুষের তো একটা নির্দিষ্ট ঘুমের দরকার আছে, অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুম প্রয়োজন। তো যদি আপনি 11টা বা 12টায় ঘুমান, আপনি যদি 8 ঘন্টা ধরতে চান, তাহলে আপনার প্রায় 7টা, 7:30, 8টাই হয়ে যায় উঠতে। তো এই যে একটা ঢাকার যে সকালের যে একটা সুন্দর বাতাস, নির্মল বাতাস, মানে বাংলায় বলে হলো ভেজাল ফ্রি বাতাস, সকালে সময় যে একটা নির্মল সুন্দর সতেজ বাতাস, এটা আসলে মানে শরীরের জন্য উপকারী, যেমন তেমন হলো আপনি একটা ফিলিংসটাও আপনার একটা মনটাকে প্রফুল্ল করবে। ওই যে গ্রামের একটা কথা আছে, সেটা হলো যে সকালের হাওয়া লক্ষ টাকার দাওয়া। অর্থাৎ সকালের যেই বাতাসটা, এটা হচ্ছে লক্ষ টাকার ওষুধের চেয়ে উত্তম। এটা মুরব্বীদের কথা, এটা আসলেই সত্য। কারণ সকালবেলার যে একটা নির্মল বাতাস, এটা অনেক, আপনি উঠলে দেখবেন, এবং দিনের শুরুটা আপনার সকাল থেকে হয়, দিনটা মনে হবে যে অনেক বড়। তখন আর আপনার কিন্তু একটা সার্টেন টাইম পরে গিয়ে মনে হবে না আপনি আজকে অনেক কাজ করেছেন, আজকে দিনটা অনেক বড়। অফিস থেকে আসতেছেন 5টা বা 6টায়, আসার পরে দেখা যাচ্ছে আপনি আবার ফ্যামিলি বা অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তেছেন, তখন মনে হবে যে এই হঠাৎ করে দিনটা শেষ হয়ে গেল, এত দ্রুতই চলে যাচ্ছে। আসলে দিনের যে একটা বরকত, এই বরকতটা আসলে ওই সময়টাতে থাকে না। আপনি যতই বলেন দিনের বেলায় যদি সকালে না ওঠা যায়, তাহলে এই বরকতটা থাকে না। আর ঢাকায় আসলে নির্মল বাতাস পাওয়াটা আসলে কঠিন, যেটা আপনি ভোরবেলা ছাড়া কখনোই পাবেন না। আপনি ভোরে বের হলে সুন্দর একটা বাতাস পাবেন। আর যদি হাঁটাহাঁটি করতে চান, হাঁটাহাঁটির জন্য একমাত্র নির্দিষ্ট জায়গা হলো বোটানিক্যাল গার্ডেন। সকালে আপনি যেতে পারেন, গিয়ে হাঁটতে পারেন। অনেক লোকেশানে পার্ক আছে, যেমন শহীদ বুদ্ধিজীবী পার্ক মিরপুর 1-এ, তারপরে রাসেল পার্ক, তারপরে আপনার হচ্ছে আকবর মসজিদের ঈদগাহ মাঠ। এই জায়গাগুলোতে ছোটো পরিসরে একটু হাঁটা যায়, রাস্তায়ও আপনি হাঁটতে পারবেন না ভালো মতো, তার কারণ এই যে উল্টো চলে আসছে। এদের আসলে সকালবেলা রাস্তা ফাঁকা থাকে, যে যার মতো চলে। সকাল আমি মনে করব যে আমার মতে আর কি, এখন তো আমার ব্যক্তিগত মত, সেটা হলো যে সকালবেলা যখন আপনি গাড়ি ড্রাইভ করবেন বা ফাঁকা রোডে যখন আপনি ঢাকায় গাড়ি ড্রাইভ করবেন, তখন আপনি এইটা ভাববেন না যে রাস্তা ফাঁকা, আমি খুব জোরে যাব। এটা আসলে সবচেয়ে বড় বোকামি হবে। কারণ ওই সময় রাস্তা ফাঁকা, সবার ইন্টেনশন একটাই থাকে যে ফাঁকা রাস্তায় এইটুকু রং মারি, ফাঁকা রাস্তায় এইখানে একটু টার্ন করে নিই। মানে এই প্রবণতাটা মানুষের মধ্যে বেশি থাকে। আর বিশেষ করে অটোর ক্ষেত্রে অটো ড্রাইভাররা আসলে এই বিষয়গুলো কখনো তোয়াক্কা করে না। রাস্তা ফাঁকা আছে, ঠিক আছে, নগদ সেখানেই তারা ইউটার্ন করে যাত্রী উঠাবে। সো আপনি যদি এই বিষয়টা খেয়াল না রাখেন যে ফাঁকা রাস্তা, ঠিক আছে আমি চলে যাই, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের প্রবণতাটা অনেক বেশি। যেমন ঈদকালীন সময়ে আমি 2-1টা ঈদ ঢাকায় করেছি, এই জন্যই আমার অভিজ্ঞতা আছে। যখন আপনি ঈদের দিন গাড়ি নিয়ে চলবেন, দেখবেন যে অনেক ফাঁকা রাস্তা, হুট করে এমন একটা সময় অটো, সিএনজি বা আপনার বাইকও বলেন, এমন একটা সময়, বা কুকুর, এই টোকাই, এরা আসলে এমন একটা সময় চলে আসবে রাস্তার মাঝখানে যে আপনি এদেরকে কন্ট্রোল করতে মানে হিমশিম খেয়ে যাবেন। কারণ একটাই, ফাঁকা রাস্তা। তারা ভাবতেছে যে গাড়ি তো কম, এখানে ঘুরায় নেই। কিন্তু যখন আপনার স্পিডটা হাই থাকবে, আপনি তো মানে হঠাৎ করেই চলে আসবেন সামনাসামনি। সো আমি বলবো যে ঢাকায় যখন আপনি সকালে ড্রাইভ করবেন ফাঁকা রাস্তা মনে করে, তখন আরও কেয়ারফুলি ড্রাইভ করা উত্তম। কারণ আপনি যখন অন্য টাইমে গাড়ি চালাচ্ছেন, তখন গাড়ির একটা ফ্লো থাকে রাস্তায়, যার কারণে অন্য গাড়িগুলো সহজে যেখানে সেখানে মাথা বের করতে পারে না, ইউটার্ন করতে পারে না। অটোগুলো চাইলেই তারা
ব্রেক করতে পারে না, কারণ একটা গাড়ির ফ্লো থাকে, একটা সিরিয়াল থাকে, ওই সময় তারা গাড়িটাকে মেনটেন করে। সো এই কারণে আমার মনে হয় যে ওই টাইমটা অনেক নিরাপদ। আবার যখন লেট নাইটের কথা বলি, আমরা আসলে প্রসঙ্গটা চেঞ্জ করে অন্যদিকে চলে গেছি, তারপরেও বলি, শেষ করি। সেটা হলো যে যখন আপনি রাতের বেলা লেট নাইটে গাড়ি চালাবেন, তখন কখনোই আপনি আস্তে চালাবেন না। কেন আস্তে চালাবেন না? আমার যেটা একান্ত ব্যক্তিগত মতামত, সেটার কারণ হলো যে রাতের বেলায় ম্যাক্সিমাম ঢাকা শহরের মধ্যে দূরপাল্লার বাস থাকে, তারপরে কাঁচামাল, বিভিন্ন ধরনের মালামাল নিয়ে বড় বড় ট্রাক ঢুকে। আর তৃতীয় নম্বর হচ্ছে ময়লার গাড়ি। আর ময়লার গাড়ি হলো আমাদের ম্যাক্সিমাম জাপান থেকে আসছে, জাপানের মানে কি বলবো, দানের গাড়ি। এই গাড়িগুলোর যে একটা পাওয়ার, হর্স পাওয়ার, এগুলো আপনার চিন্তার বাইরে। তো ওই গাড়িগুলো যখন চলে, ওইগুলোর গাড়ির ড্রাইভারগুলো তারা কখনোই আস্তে চালায় না। আমি আল্লাহ আমাকে বাঁচাইছি একবার, আমি টেকনিক্যালের এই সাইডে, আমি মানে আমার গতি ঢাকা শহরে সর্বোচ্চ আপনি কত চালাতে পারেন, যানজট মিলে 50-60, তোলার পরে আবার আপনাকে রিডিউস করতে হবে গতিটা। তো আমি 50-60-এ যাচ্ছি, আমার পিছে থেকে এই জাপানিজ যেই গাড়িগুলো আছে, যেগুলো ময়লার গাড়ি, এগুলো এত জোরে হর্ন দিচ্ছিল, আমি ভয় পেয়ে গেছি। তারা আমার পাশ দিয়ে এমনভাবে গেছে, আমি যদি একটু বামে না চাপাই আমাকে, তাহলে তারা একদম মেরে দিয়ে চলে যায়। আর ট্রাকের ব্যাপারটা বলি, ট্রাক এগুলো তো হচ্ছে লোড গাড়ি, এগুলো কিন্তু কখনোই আপনার জন্য তারা তাদের পাওয়ারটাকে রিডিউস করতে চায় না, তাদের স্পিডটাকে রিডিউস করতে চায় না। কেন? কারণ একবার যদি তারা মানে তাদের স্পিডটাকে রিডিউস করে, এইখান থেকে স্পিডটাকে আবার বাড়ানো, এটা অনেক টাফ। কারণ আর এই ব্রেকেরও প্রচুর ক্ষতি। যখন আপনি লোড গাড়িটা, আপনি যখন বাইক চালাচ্ছেন তখনই দেখবেন, যখন আপনার স্পিড অ্যাভারেজে 40 আছে, সেখান থেকে ধাপ করে আপনি 10-এ নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আবার তুলবেন, এটা আসলে গাড়ির ব্রেকের ক্ষেত্রে যে কত ক্ষতি। সো এই সব কারণে আবার বাসগুলো কিন্তু এত হর্ন দিবে, দিয়ে আপনাকে পাগল করে ফেলবে। তার মানে আপনাকে কখনোই স্পিড কম রেখে রাতে ঢাকা শহরে চলাফেরা করা যাবে না, আপনাকে অ্যাভারেজ গতি রাখতে হবে। এই যে অ্যাক্সিডেন্টগুলো যে মূলত হয় আমাদের মহাসড়কে, আমার তো মনে হয় যে মহাসড়কে আপনি যখন গাড়ি চালাবেন, এর চেয়ে নিরাপদ কোনো রোড হয় না। কারণ ঢাকায় সবচেয়ে গাড়ি চালানো রিস্কি। কারণ ঢাকায় যখন আপনি গাড়ি চালাচ্ছেন, তখন আপনার ডানে বামে সামনে পিছে সব দিকে নজর রাখতে হচ্ছে। আপনাকে লুকিং গ্লাস থেকে একটুও চোখ সরানোর সুযোগ নাই, কারণ বাম পাশ থেকে অটো চাপ দিবে, ডান পাশ থেকে ভ্যান চাপ দিবে, সামনে আপনার রিক্সা, পিছনে একটা প্রাইভেট কার, এরকম একটা সিচুয়েশান। আর আপনি যখন মহাসড়কে গাড়ি চালাচ্ছেন, তখন আপনি শুধু লুকিং গ্লাস দেখবেন যে আপনার ডান সাইডে কোনো গাড়ি মাথা বের করছে কিনা। যদি করে আপনি সাইড দেবেন, আদারওয়াইজ আপনি আপনার মতো করে চালাবেন। তো এই ক্ষেত্রে দেখা যায়, যদি আপনি একটা অ্যাভারেজ স্পিড লিমিট মেনে চলেন, অ্যাজ লাইক 70-80, তখন কিন্তু আপনি ট্রাকগুলোকে ওভারটেক করতেছেন। আপনাকে শুধু ওভারটেক করবে প্রাইভেট অ্যান্ড বাস, দূরপাল্লার বাস। সো সেই ক্ষেত্রে আপনার শুধু এক পাশের লুকিং গ্লাসটা দেখলেই হচ্ছে, আর সামনের ভিউ। তো এর চেয়ে নিরাপত্তা আমার হয় না। কিন্তু আপনি যদি মহাসড়কে উঠে আপনি স্পিডটাকে কমায় দেন, আপনি 40-50 টানেন, তখন তো আপনাকে সবাই পিছে থেকে আসবে। ধরেন একটা গাড়ি টেনে আসতেছে 100 বা 115 বা 10, দূরপাল্লার এক বাস টেনে আসতেছে, তখন আপনি কি করতেছেন? আপনি 40 বা 50 টেনে একটা মানে হেভি বোঝাই ট্রাক, তাকে ওভারটেক করতেছেন 50 টেনে। তার গতি আছে হচ্ছে ধরেন 48 বা 47। ওগুলো গাড়ি তো আসলে 45-50-এর উপরে যায় না, লোড ট্রাকগুলো। তো তখন আপনি যখন তাকে ওভারটেক করতেছেন তার গতির সাথে, তখন কিন্তু আপনি স্লো হচ্ছেন। কিন্তু 100 গতি টেনে আসা একটা বাস দূরপাল্লার, তাদের শত ক্যালকুলেশন থাকে ফুয়েল কনজাম্পশন নিয়ে। যখন একটা গাড়ি ব্রেক করে, তখন তার কতটুকু এই স্পিড রিডিউস হচ্ছে, এখান থেকে স্পিড আপ করতে গেলে তার ফুয়েল কনজাম্পশনটা কত হচ্ছে, এগুলো নানান দিক খেয়াল করতে হয়। সো সহজেই তারা চাইলে ব্রেক করতে চায় না। তারা দেখবেন যখন আপনার 200 মিটার সামনে কোনো গ্যাঞ্জাম, তোরা এইখান থেকে এক্সেলেটার থেকে পা তুলে ফেলবে, গাড়িটাকে নিউট্রাল করে ফেলবে, যেন সেইখানে গিয়ে স্পিডটা আপনি রিডিউস হয়, ব্রেক যেন না করতে হয়। কারণ ব্রেক করলে আপনি স্পিড আপ করতে গেলে ফুয়েলের একটা ইস্যুস আছে।
কারণ আপনি তখন দেখা যাবে যে তখন স্পিড আপ করতে গেলে ফুয়েল কনজাম্পশন বেশি হবে, তখন ম্যানেজমেন্টের কাছে তাদের এটা আমার শোনার কথা। আমি যখন আমার সাথে একটা হানিফের ভলভো গাড়ির ঢাকা চট্টগ্রাম রোডে ওনার কথা হয়েছিল পার্সোনাল, উনি আমাকে বিষয়টা বলেছিল যে ওনাদেরকে একটা ফুয়েল কনজাম্পশনের উপরে বড় গাড়ি ছোট গাড়ির উপরে দিয়ে দেয়। কেন? কারণ যখন দেখে যে আপনাকে আমি 1 কোটি 1.5 কোটি টাকার একটা ভলভো গাড়ি দিচ্ছি, আপনি আমাকে কি ফিডব্যাক দিচ্ছেন? অন্য ড্রাইভার নিয়ে যাচ্ছে হচ্ছে ধরেন 150 লিটার তেলে আপনার চট্টগ্রামে চলে যেতে পারতেছে, কিন্তু আপনি সেই ক্ষেত্রে 100 বা 120 লিটার, উনি যাচ্ছে 150 লিটারে, আপনি 100 লিটারে চট্টগ্রামে যেতে পারতেছেন। তো এই যে ফুয়েল কনজাম্পশনের ব্যাপারটা, ক্যালকুলেশনের ব্যাপারটা, এটা নির্ভর করেই ড্রাইভারদেরকে বড় বড় গাড়ি অ্যাসাইন করা হয়। কারণ আপনি একটু পরপরই যখন মনে হচ্ছে যে সামনে একটু ঝামেলা, ব্রেক করলেন, তখন কি হবে? ফুয়েল কনজাম্পশনটা আপনি ভালো পাবেন না, মাইলেজটা ভালো পাবেন না। সো এই জন্যই ড্রাইভারগুলোকে আসলে তারা নির্দিষ্ট করে এই কারণে যে কার ফুয়েল কনজাম্পশনটা হিস্ট্রি ভালো। তো এই কারণে আমি এই কথাটাতে আসলাম যে সেই ড্রাইভারের সাথে যখন আমার আলোচনা হয়েছিল, তখন সে বলেছিল যে আপনাদের ভিউ থাকে 50 থেকে 70 মিটার সামনে যখন আপনারা বাইক চালান। আমি তাকে প্রশ্ন করেছিলাম এই ব্যাপারে যে আচ্ছা, আপনারা এই যে বাইকগুলো দেখলে একটু ব্রেক করতে চান না, একটু সাইড দিতে চান না কেন? তখন সে বলেছিল যে আসলে তাদের অনেক ফুয়েল কনজাম্পশনের ব্যাপার থাকে, টাইমের ব্যাপার থাকে, সব কিছু ম্যানেজ করে তাদেরকে চলতে হয়। এখন যদি আপনার কারণে তাকে বারবার ফ্রিকুয়েন্টলি ব্রেক করতে হচ্ছে, আপনি ওভারটেক করতে দিচ্ছেন না, আপনি 70-80 স্পিড টেনে যাচ্ছেন, তখন তো তাকে ব্রেক করতে হয়, স্পিডটা রিডিউস হয়, সেখান থেকে আবার স্পিডটাকে আপ করতে হয়, এইভাবে চালাতে হয়। এইটা করলে আসলে তাদের ফুয়েলটা ভালো মাইলেজ দেয় না। তো এই ক্ষেত্রে ম্যানেজমেন্টের কথা শুনতে হয়। এই জন্য সে একটা কথা বলছে যে আপনাদের দৃষ্টি থাকে 50 থেকে 70 মিটারের মধ্যে সামনে, আর আমাদের দৃষ্টি থাকে 200 মিটার সামনে, যে 200 মিটার আগে কি হচ্ছে আমার সেটা খেয়াল করতে হবে। ওইটা খেয়াল করে আমাকে গাড়ির স্পিড কমাতে হবে, বাড়াতে হবে, ব্রেক করব কি করবো না সেটা চিন্তা করতে হবে। এখন আপনি দেখলেন যে 200 মিটার সামনে একটা গাড়ির জটলা, তখন আমাকে ওইখানে ব্রেক করতে হবে। সো এইখান থেকে আমি স্পিডটা রিডিউস করবো, আমি ব্রেক করবো না, গাড়ি আস্তে আস্তে গতি কমতে কমতে ওখানে যে হয়তো একদম কম গতিতে চলে আসবে। তো এই ক্যালকুলেশনগুলো করেই মহাসড়কে আর বড় বড় বাসগুলো চলে। তো এই জন্য আমি বলবো যে মহাসড়কে গাড়ি চালাইতে গেলে আপনার স্পিড কম রাখা যাবে না। এতে করে দেখবেন মহাসড়কে ম্যাক্সিমাম দুর্ঘটনাটা ঘটে হচ্ছে পিছন থেকে বাস মেরে দিছে, সাইড থেকে বাস বাড়ি দিয়ে চলে গেছে। কারণ আপনি যখন বারবার হর্ন দেওয়ার পরও সাইড দিচ্ছেন না, ওভারটেকও করতে পারতেছেন না টাইমলি একটা বাসকে, তখন তারা কি করে? তারা মাথা ঢুকায় দেয় যে দেখি যে কোনোভাবে পার হতে পারি কিনা, কিন্তু শেষমেশ লেগে যায়। তো এইসব কারণেই আসলে মহাসড়কে দুর্ঘটনা ঘটে। আর ঢাকা শহরের ব্যাপার তো বললামই, ঢাকা শহরে আপনি একটা স্পিড লিমিট মেনে চলবেন, অ্যাটলিস্ট একটা লেন মেনে চলবেন, এতে করে দেখা যাবে দুর্ঘটনাটা অনেকটা অংশেই কমবে। আর ঢাকা শহরে দুর্ঘটনা ঘটে হলো মূলত হঠাৎ করেই সামনে একটা ব্রেক, একজন হাত তুলেছে, ঠাস করে ব্রেক করে দিল। আবার সামনে একটা রিক্সা আছে, সে ব্রেক করছে, পিছে থেকে বাসটা হার্ড ব্রেক করে ফেলছে, তখন দুর্ঘটনাটা ঘটে। এই জন্য আপনাকে একটা জিনিস চিন্তা করে চলতে হবে যে আপনার সামনের যে ভিউটা, এটা 50-60 মিটার থেকে বাড়ায় আপনাকে অ্যাটলিস্ট শহরের মধ্যে 100 মিটার দূরে রাখতে হবে। আর যখন আপনি হাইওয়েতে গাড়ি ড্রাইভ করবেন, তখন আপনাকে মিনিমাম 150 থেকে 200 এই ভিউয়ের মধ্যে আপনাকে দেখতে হবে যে সামনে কি হচ্ছে না হচ্ছে, সামনে ডান পাশের গাড়ি কিভাবে যাচ্ছে, বাম পাশের গাড়ি কিভাবে যাচ্ছে। তখন আপনাকে ডিসাইড করে আপনার একটা লেন ধরে নিতে হবে যে না, আমি বামে থাকবো, কারণ বাম সাইডের গাড়িগুলো আগে যেতে পারে। তা না হলে আপনি কখনোই প্রপারলি গাড়ি ড্রাইভ করে মজাও পাবেন না। আপনাকে বারবার গাড়ি দাঁড়াতে হবে, গাড়ি আবার স্টার্ট করতে হবে, এরকম করতে হবে। এটা করে দেখা যাচ্ছে যে আপনি যেমন একটা অস্বস্তিতে পড়বেন, আপনার কারণে অন্য গাড়িগুলো। অ্যান্ড সবাই যদি আমরা এরকম একটা ইস্যুস মেনে চলি, এই বিষয়গুলো মেনে চলি গাড়ি চালাই, তাহলে আমার মনে হয় অ্যাক্সিডেন্ট অনেকাংশেই কমে আসবে। তো
তো ঠিক আছে, আজকে হঠাৎ করেই বৃষ্টির মধ্যে ক্যামেরাটা বের করলাম। জানি না কেমন দেখা যাচ্ছে, লেন্সে পানি আসছে কি না। তারপরও কথা বললাম, অনেক বকবক করলাম। সবাই ভালো থাকবেন, আর দেখা হবে আরেকটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।